কয়লা কাণ্ডে এবং অন্যান্য যেগুলো চুরি দুর্নীতি কাণ্ড আছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ভাইপো জেলে যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 60টা বিধায়ক আপাতত পাঁচিলের উপর যা দাঁড়িয়ে আছে তারা বিজেপিতে ঝাঁপানোর জন্য তৈরি। কিন্তু আমি রিকোয়েস্ট করেছি প্রত্যেককে, জেলা স্তরের নেতাদের রিকোয়েস্ট করেছি, রাজ্য স্তরের নেতাদের রিকোয়েস্ট করেছি যে ভুলেও এই মার্কা মারা একটাও তৃণমূলীকে নেবেন না। তৃণমূলের ভোটে হারার পেছনে দায়ীকে দেখো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে, গোটা রাজ্য খুশি, গোটা রাজ্য খুশি। আমি তো আরো বেশি করে খুশি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার খুব ইচ্ছে যে এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই। উনি দাঁড়ান না নন্দীগ্রামে, দেখি না জিততে পারে কিনা। নিজের এলাকায় তো হেরে গেছে। বুলডোজার বাবা দেখেছি, আসামে বুলডোজার মামা দেখেছি, পশ্চিমবঙ্গে বুলডোজার দাদা শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। আমাদের মেমারিতেও বুলডোজার চলবে। এই যে পিডব্লিউডির জায়গা দখল করে পার্টি অফিস হয়েছে, সরকারের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস হয়েছে, এগুলো ছেড়ে দেবো নাকি? গোটা রাজ্যের ডিজে বাজাবার কথা বলেছিলেন, তার সঙ্গে মানুষ একটু হালকা করে ডিজে বাজিয়ে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। ভাইপোকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ঢোকানো উচিত, নাহলে যে কোনো দিন বিদেশ পালাবে। সাধারণ মানুষের তৃণমূলকে আর চায় না, অতএব তৃণমূলের ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। পিসি ভাইপোর জমানায় তৃণমূল আর এ রাজ্যে ক্ষমতায় ফিরবে না, আপনি নিশ্চিত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখতে থাকুন। এই জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূলকে জেতাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জীবনে আর মুখ্যমন্ত্রী হবে না, লিখে রাখুন। মানবদা, প্রথমেই তোমার সিএম নিউজ মিডিয়া স্বাগত। ভোটে ভরাডুবির পর প্রথম কর্মসূচি করেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই জনরোষের মুখে পড়েছেন তিনি। ইট, জুতো, ডিম প্রভৃতি ছোড়া হয়েছে তার দিকে, কি বলবেন এই নিয়ে? পুরো ভোটটা তো নিজে একা উস্কানি দিয়ে গেল, নিজে ডিজে বাজাবার কথা বললো। সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা একটু পচা ডিম দিয়ে ডিজে ডিজে বাজিয়েছে, অসুবিধার কি আছে? বাকি গোটা রাজ্যে তো তৃণমূলকে তো কোনো কিছুই করা হয়নি, যেটা তৃণমূল চিল্লে করতো। যেটা আমরা 21 সালে দেখেছি, 24 সালে দেখেছি, পঞ্চায়েত ভোটে দেখেছি তৃণমূল কি কাণ্ডটা করেছে আমাদের বিজেপি নেতা কর্মীদের সঙ্গে। এবং শুধু তাই নয়, যে কোনো প্রচারের সময় এখানে আমাদের পশ্চিমবঙ্গে জেপি নাড্ডা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, এমন কোনো বিজেপির নেতা নেই যারা আক্রান্ত হননি তৃণমূলের দ্বারা। সবটাইতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান ছিল। এবং সেক্ষেত্রে আমাদের পার্টি জেতার পর তো কিছুই হয়নি, কিছুই হয়নি। প্রথম 2-1 দিন শুধু কয়েকটা ওই পার্টি অফিস তালা মেরে দিয়েছিল, তারপর খুলে দেওয়া হয়েছে, কিছুই হয়নি। কিন্তু যে উস্কানি দিয়েছিল গোটা ভোটটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার গ্রেপ্তার হওয়ার কথা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ইলেকশন কমিশন গ্রেপ্তার করতো না, তাহলে এতটা কাণ্ড হতো না। সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা পচা ডিম চুড়ে অভ্যর্থনা জানিয়েছে, স্বাভাবিক ব্যাপার। গোটা রাজ্যের ডিজে বাজাবার কথা বলেছিলেন, তার সঙ্গে মানুষ একটু হালকা করে ডিজে বাজিয়ে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। গতকাল যে ছবি ধরা পড়লো তাই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের জামা ছিঁড়ছে, অথচ তিনি দাবি করেছেন সেখানকার স্থানীয়রা জামা ছিঁড়ে দিয়েছে। এটা যে পিসি ভাইপোর চাল, পিসি তো আর জায়গা পাচ্ছে না রাস্তায় নামার, পিসিকে রাস্তায় নামার জন্য ভাইপো নিজে এগিয়ে এলো। এটা হচ্ছে মোদ্দা কথা। হট করে ওখানে হেলমেট চলে এলো, করতে গেলো। মানে আগে কি জানতো এরকমের ডিম ছড়া হবে? হেলমেট তো আসার কথা নয়। তা পুলিশ কি সঙ্গে করে হেলমেট নিয়ে গেছিল না ও নিজেই সঙ্গে করে হেলমেট নিয়ে গেছিল? হেলমেট চলে এলো, পুরোটা সাজানো গল্প, যাতে পিসিকে আবার নতুন করে মাঠে নামার প্লেস দেওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে থানায় কোনো রকম এফআইআর করেনি, কিন্তু পুলিশ নিজে একটা মামলা করেছে। সেখানে দেখা গেল যে 5-6 জন গ্রেফতার হয়েছে, তারা প্রত্যেকেই বর্তমান যে তৃণমূল কাউন্সিলর রয়েছে এবং প্রাক্তন বিধায়িকা তার ঘনিষ্ঠ। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে, গোটা রাজ্য খুশি, গোটা রাজ্য খুশি। আমি তো আরো বেশি করে খুশি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্যান্য নেতারা তো এই কাণ্ডটাই করতো। বিজেপির কত নেতা কর্মীকে এই যে গাঁজা কেস দিয়ে জেলে পড়েছে, আর্মস কেস দিয়ে জেলে পড়েছে, তাদের মামলা এখনো চলছে নতুন সরকার আসার পরেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, আমাকে জেলে পড়েছিল। সেই মিথ্যা মামলাটা অভিষেকের পুলিশ 2 বছরের বেশি টানতে পারেনি, মামলা ছেড়ে দিয়ে পুলিশ ল্যাজ গুটিয়ে পালিয়েছিল। সেই পুলিশের বিরুদ্ধে এখন আমি মামলা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা ঘটেছে, ওর বিরুদ্ধে সবাই খুশি, বিজেপি খুশি, তৃণমূল খুশি, সবাই খুশি, সিপিএম খুশি, সবাই খুশি। কিন্তু আমাদের রাজ্য সরকার, আমরা খুশি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পচা ডিম মারা হয়েছে। প্রত্যেকটা হাসপাতালের রিপোর্ট, বেলভিউ থেকে অ্যাপেলো, প্রত্যেকে বলছে কিচ্ছু হয়নি। এবং প্রত্যেক হাসপাতাল, যেটা আমি দেখলাম যে রিপোর্ট দিয়েছে, ওই পচা ডিম ছোড়ার জন্য দেখলাম ওষুধ লিখেছে ডিম 40, মানে সরি 1040, সেটা লিখেছে দেখলাম। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সরকার সরকারের মতন কাজ করেছে। আমরা যত খুশি হোক না কেন, সরকার, তারা মনে করেছে এটা আইন বিরোধী। অবশ্যই এটা আইন বিরোধী,
আর একজন সাংসদকে এরকম হেনস্থা করা তো উচিত নয়। আমরা খুশি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা করা হয়েছে, কিন্তু আইন তো সেটা মানবে না। আমাদের সরকার কিন্তু আইন মেনেই কাজ করেছে এবং ইতিমধ্যেই ৫-৬ জন অ্যারেস্ট হয়ে গেছে, শেষ খবর যেটা পেয়েছি। কিন্তু অদ্ভুতভাবে তারা এই যে ৫-৬ জন অ্যারেস্ট হয়েছে, প্রত্যেকে কিন্তু তৃণমূল নেতা নেত্রীদেরই অনুগামী। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা বিরোধী গোষ্ঠী ছিল তৃণমূলে, তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পচা ডিম, এই জুতো চপ্পল ছুঁড়ে মেরেছে। কিন্তু কালকে যে একটা ভিডিও দেখা গেল যে যখন ওনাকে হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছিল না হুম। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে গিয়ে বলেন যে এখন অন্যের সরকার রয়েছে, পরবর্তীকালে সরকার পাল্টালে আপনাদের ব্যবস্থা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখতে থাকুন। এই জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূলকে জেতাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জীবনে আর মুখ্যমন্ত্রী হবে না, লিখে রাখুন। আমাদের সরকার ৫০ বছর নয়, আমাদের টার্গেট হচ্ছে ২০০ বছর। এটা হচ্ছে আমাদের টার্গেট। আর কালকে যে ঘটনা ঘটেছে, ওই যে বারবার বললাম, প্রত্যেকটা মানুষ খুশি, প্রত্যেকটা রাজনৈতিক দল খুশি, কিন্তু আমাদের সরকার কিন্তু আইন মেনে নিজের কাজটা করেছে। একজন এমপিকে হেনস্থা করার জন্য যে কাজটা আমাদের সরকারের করার কথা ছিল, সরকার নিজে সেই কাজটা করেছে। ৬ জনকে গ্রেপ্তার করা, ৫-৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে তারা প্রত্যেকেই তৃণমূল নেতা নেত্রীদের অনুগামী। ফলে আমরা খুশি, সাধারণ মানুষ এই কাজটা করেছে, মহিলারা এই কাজটা করেছে, সরকারের কাজ করেছে, সরকার ৬ জনকে গ্রেপ্তার করেছে, সুমোটো মামলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আমলে যে সুমোটো মামলাগুলো হতো, সবই বিরোধী দলের নেতা নেত্রীদের জন্য বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে। কোনো একটা কেসে সুমোটো মামলা হয়নি যেখানে তৃণমূল নেতা নেত্রীরা জড়িত আছে। আমাদের সরকার, আমাদের পুলিশ কিন্তু সুমোটো মামলা করেছে। ফলে সরকারের কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, পাবলিকের কাজ করেছে। আর একটা জিনিস কালকে দেখা গেল যে পুলিশ সেখানে তৎক্ষণাৎ পুলিশ পৌঁছেছে, কিন্তু আগে যখন বিরোধী যারা ছিলেন তাদের উপর যখন অত্যাচার, পুলিশকে দেখাই যায়নি, হয়তো ঘটনার অনেক পরে গিয়ে সেখানে পুলিশ পৌঁছাতো। আমাদের প্রতিনিধি দলকে যখন মারধর করা হচ্ছিল, শঙ্কর ঘোষ আর ইয়েকে মেরে ফাটিয়ে দেওয়া হলো, সেই রক্তাক্ত ছবি তো গোটা মানুষ দেখেছে। জেপি নাড্ডার গাড়ি থেকে, দিলীপ ঘোষের গাড়ি থেকে, শুভেন্দু অধিকারীর গাড়ি থেকে, শ্রমিক ভট্টাচার্যের গাড়ি থেকে, কেয়া ঘোষের গাড়ি থেকে, অগ্নিমিত্র পালের গাড়ি থেকে কে না কে আক্রান্ত হয়েছে। এমন কোনো বিজেপি নেতা নেই যাদেরকে তৃণমূল আক্রান্ত করেনি এবং রীতিমতো ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে। কালকে তো কিছুই হয়নি, শুধু ডিম ছোড়া হয়েছে, দু একটা ঢিল পড়েছে। ভাইপোর তো কিছুই হয়নি। বেলভিউ এবং অ্যাপেলের মতন দুটো বড় হাসপাতাল রিপোর্ট দিচ্ছে, কিচ্ছু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার জন্য আন্দোলন শুরু করছে, এটাকে একটা অজুহাত সৃষ্টি করছে। মমতার এবং অভিষেক পেছনে কেউ নেই, তাদের নিজেদের মুখপাত্ররাই তো গালাগাল দিচ্ছে এখন পিসি ভাইপোকে। দেখুন কি হয়, কতজন মাঠে নামে। অন্যদিকে বিধানসভা যে সইজাল, সেই সইজাল বিতর্কেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি গেছে তার শান্তিনিকেতন এবং কালীঘাট দুটি ঠিকানাতেই। আরে শান্তিনিকেতনটাই তো যত অশান্তির জায়গা। তৃণমূলের ভোটে হারার পেছনে দায়ী কে? পিসি ভাইপো এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা তৃণমূলের নেতাকর্মী জানে যে তাদের দলটা এই যে ১৫ বছরে শূন্য হয়ে যাচ্ছে, তার পেছনে একটা লোকই দায়ী, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের অন্ধ ধৃতরাষ্ট্রের মতন নিজের ভূমিকা চালু করলো। ভাইপোর এই চুরি, দুর্নীতি, ফেরেববাজিগুলোকে চোখে দেখতে পেল না। গোটা বিধানসভা ভোট জুড়ে হুমকি দিয়ে গেল। এই মেমারিতেও বাস স্ট্যান্ড জুড়ে এই ফেরেববাজ ভাইপো হুমকি দিয়ে গেছিল, মিথ্যা কথা বলে গেছিল, ভোটের পর ডিজে বাজবে। আমি কিন্তু ডিজে বাজতে দিইনি এখনো। একবার যদি বলে দিই না এই ডিজে বাজাতে হবে, তাহলে এই মুহূর্তে তৃণমূলের নেতারা যে যেখানে আছে মেমারিতে ডিজে বাজা শুনতে পাবে। কিন্তু কি করা যাবে? আমাদের দলের যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলেছেন, শান্তি বজায় রাখতে হবে। আমাদের সরকারের মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, শান্তি বজায় রাখতে হবে। তাই আমরা শান্তি বজায় রেখেছি, গান্ধীগিরি চালাচ্ছি। যদিও পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যারা গান্ধীগিরিতে বিশ্বাস করে তাদের বিরুদ্ধেই, তাদের সঙ্গে শুধু গান্ধীগিরি হবে। যারা গান্ধীগিরি বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে যোগীগিরি চলবে। আর ডিজে বাজানোর কথা উঠেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ঘুরে ঘুরে প্রচার করেছিল। ফলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মানুষ ডিজে বাজাচ্ছে, খুব ভালো হচ্ছে, কর্মফল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাপের ফল সে পাচ্ছে, কি করা যাবে? বলতো, তুমি তো প্রশ্ন করেছিলে অমিত শাহকে যে পিএমএলএ অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হবে কিনা, তাহলে এবার তো আপনাদের সরকার, এবার কি সত্যি শাস্তিটা পাবে অভিষেক দেখা যাক, বন্দ্যোপাধ্যায়? এডি সিবিআই তদন্ত তো চলছে। আশা করি কয়লা কাণ্ডে এবং অন্যান্য যেগুলো চুরি দুর্নীতি কাণ্ড আছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ভাইপো জেলে যাবে। ভাইপো তো জেলে যাওয়া উচিত। পিসি ভাইপোই তো যত চুরি দুর্নীতির মূল। তারা জেলে যাবে না তো কারা জেলে যাবে? মানে জেড প্লাস সিকিউরিটি সরিয়ে নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল প্রথম ময়দানে নেমেছিলেন, তারপরে এরম একটা ঘটনা, এটা কি শুধুমাত্র মানে আগে থেকে পরিকল্পনা করে, না নতুন ভাবে সিকিউরিটি অভিষেক পাওয়ার জন্য? বন্দ্যোপাধ্যায় কে যে তাকে জেড প্লাস নিরাপত্তা দিতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, একজন মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পাওয়ার কথা। এবং মুখ্যমন্ত্রী তিনি যখন থাকবেন না, যেমন এখন তিনি মুখ্যমন্ত্রী নেই, প্রাক্তন মুখ্যমন্ত্রীরও নিরাপত্তা পাওয়ার কথা। আমাদের সরকার তাদেরকে নিরাপত্তা দিয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? একটা
আঞ্চলিক দলের একজন সামান্য সাংসদ, তাছাড়া কেউ নয়। তার বাড়ির সামনে 250-300 পুলিশকে বসিয়ে রাখা হতো, কেন হবে? এটা কি পারিবারিক ক্রিয়া নাকি? প্রশাসনটা কি পারিবারিক? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে নিরাপত্তা থাকবে, কারণ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? একজন সাধারণ সাংসদ ছাড়া কিছুই নয়। সব সাংসদকেই এরকম 250-300 পুলিশ ফোর্স দেওয়া উচিত? তাহলে তো এই রাজ্যে যতজন সাংসদ আছে সবাইকে তো পুলিশ ফোর্স দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সরানোটাই কথা ছিল। আঞ্চলিক দলের একজন সামান্য সাংসদকে নিরাপত্তা দেয়া কেন হবে? যেটুকু পাওয়ার দরকার অফিসিয়ালি সেটুকুই পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনা নিয়ে আজকে প্রতিবাদ করা হচ্ছিল, সেখানে অসিত মজুমদার সহ আরো 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও মানে জনগণের রোষের মুখে পড়েছিলেন। কল্যাণের নাটক দেখলাম। কল্যাণদা এতদিন তো রাত্রে 8টার পর নাটক করতেন, দুপুরবেলাতে কল্যাণদার নাটক দেখলাম কিভাবে একদম গিয়ে পুলিশের কাছে গিয়ে একটা জুতোর বাড়ি পড়লো আর তিনি রাস্তায় শুয়ে পড়লেন। দারুণ লাগলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাটক। আপাতত তিনি তো পরের ভোটে হারবেন। আর নাটকটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেশা হিসেবে বেছে নিলেই ভালো, কারণ তিনি উকিলও তেমন ভালো নন, তার দলের লোকেরাই বলছে। তাহলে নাটকটাই একমাত্র চলতে পারে, তাছাড়াও তৃণমূলে আর কিছু করার নেই। পিসি ভাইপোর নাটক দেখেছে, এবার কল্যাণ আর এই অসিদ্ধার নাটক লোকে দেখবে, অসুবিধা কি আছে? কালীঘাটে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছিলেন। 80 জন বিধায়কের মধ্যে অনুপস্থিত প্রায় 60 জন বিধায়ক। তারা ভয় পাচ্ছে রাস্তায় বেরোতে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়করা এখন পাঁচিলের উপর দাঁড়িয়ে আছে। একবার যদি আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যদি একবার গ্রিন সিগন্যাল দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 60টা বিধায়ক আপাতত পাঁচিলের উপর যা দাঁড়িয়ে আছে তারা বিজেপিতে ঝাঁপানোর জন্য তৈরি। কিন্তু আমি রিকোয়েস্ট করেছি প্রত্যেককে, জেলা স্তরের নেতাদের রিকোয়েস্ট করেছি, রাজ্য স্তরের নেতাদের রিকোয়েস্ট করেছি যে ভুলেও এই মার্কা মারা একটাও তৃণমূলীকে নেবেন না। কোনো তৃণমূলের বিধায়ক, সাংসদ, চেয়ারম্যান যেন এই বিজেপিতে না ঢোকে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর যত মার্কা মারা সিপিএম ছিল, যত তোলাবাজ দুর্নীতিকারী সিপিএম ছিল যারা টাকাটা তুলতে পারতো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে তাদেরকেই ঢুকিয়েছিল। অন্তত আমি রাজনীতিতে একবারে নতুন, যারা পোড় খাওয়া রাজনীতিবিদ আছেন, কয়েক দশক ধরে যারা রাজনীতি করছেন, তাদের কাছে বিনীত নিবেদন করব, জেলা স্তরের নেতা, বিধায়ক, সাংসদ, রাজ্য স্তরের নেতা যারা আছেন তাদেরকে একেবারে হাত জোড় করে অনুরোধ করব, কোনো মার্কা মারা তৃণমূল যাদেরকে লোকে পছন্দ করেই না, সে বিধায়ক হতে পারে, সাংসদ হতে পারে, পুরসভার চেয়ারম্যান হতে পারে, তাদেরকে একেবারে দলে নেবেন না, একেবারে দলে নেবেন না, দরকার নেই। এখন আমরা উইনিং পার্টি, বিজেপি এখন শাসক দল, প্রচুর মানুষ আসছে, বিভিন্ন ফিল্ডের মানুষ এসছে, যেমন আমরা এসছি। আমরা তো রাজনীতির মানুষ ছিলাম না, আমি তো সাংবাদিকতা করে এসছি। লোকে অনেকে আইনজীবীরা এসছেন, শিক্ষকরা এসছেন, দেশের সেনারা এসছেন, অসুবিধা কি আছে? কোনো তৃণমূলীকে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাদের দলের রাজ্য সভাপতি তিনি তো বলেছেন ভালো তৃণমূলের জায়গা হবে বিজেপিতে। সত্যি কি আপনি এটা মনে করেন যে ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে কিছু আছে বা কিছু এক্সিস্ট করে? দেখো, তৃণমূল মানেই চোর দুর্নীতিবাজ। তৃণমূল আছে আর ভালো, তারা আদৌ এখন তৃণমূলে থাকার যোগ্য নয়, মানে তৃণমূলে নেই। তৃণমূলটা যারা অরিজিনালি করেছে, আমি যে তৃণমূলকে চিনতাম, বিশেষ করে 2001 থেকে 2010 এই টাইমটা যারা তৃণমূলটা করেছে, 2011 পরিবর্তনের আগে, তাদের মধ্যে যারা সত্যিকারের তৃণমূল ছিল, শ্রমিক ভট্টাচার্যের ভাষায় যারা ভালো তৃণমূল, তারা এখন আর কেউ তৃণমূলে নেই, প্রত্যেকে বসে গেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চুরি, দুর্নীতি, অনাচার তারা সহ্য করতে পারেননি, অনেকে বসে গেছেন। এই মুহূর্তে মানে এই ভোটের আগে অবধি যেগুলো তৃণমূল ছিল তারা কেউ আদি তৃণমূল নয়। যে আদি তৃণমূলকে আমি দেখতাম, যে 2004 থেকে সাংবাদিকতা করার সময় যে তৃণমূলকে আমরা দেখেছি, ফাইটিং তৃণমূল, যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসেছিল, এই নতুন তৃণমূলে মানে 26-এর ভোটের আগে অবধি সেই তৃণমূল কেউ ছিল না, প্রত্যেকে বসে গেছে। তাহলে এখন যারা তৃণমূলটা করে তারা কেউ ভালো তৃণমূল নয়, সব চোর তৃণমূল। তৃণমূল ভালো আছে, ভালো করতো যারা বসে গেছে, অর্থাৎ 2010-এর ক্ষমতা 11-তে ক্ষমতায় আসার আগে কিছু ভালো তৃণমূল ছিল, যারা রীতিমতো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছিল, তাদের মধ্যে দু একজন রয়ে গেছে। আর শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন কিছুটা তো ঠিক বলেছেন, কারণ ভালো তৃণমূল দু একজন আছে বলে দলটা তো 15 বছর চললো। ভালো তৃণমূল আছে, তবে সেগুলোকে ওই দূরবীন দিয়ে খুঁজতে হবে, মানে 100টার মধ্যে খুব বেশি হলে একটা কি দুটো ম্যাক্সিমাম, তার বেশি তৃণমূল মানে চোর আর দুর্নীতিবাজ। একটু আগে তুমি যোগীরাজ্যের কথা বললে, যে বুলডোজারের কথা। আমরা জানি কসবা, তিলজলা, তপসিয়া একাধিক জায়গায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, হকার উচ্ছেদ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রশাসন তো আমরাও চালিয়েছি, কিন্তু এভাবে গরিবের পেটে লাথি মেরে চালাইনি কখনো। আপনারা গরিবের পেটে লাথি মারছেন। দেখো, পিডব্লিউডি জায়গা দখল করে বসে যাব, রেলের জায়গা দখল করে বসে যাব, বেআইনি স্ট্রাকচার করব, আর করে এগুলো করে গরিবের নামে চালিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতি পুরনো হয়ে গেছে। যেমন এই যে সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশ, সব তো তৃণমূলীরাই নিয়োগ করেছে, তৃণমূলীরাই নিয়োগ হয়েছে। তা এখন এদের বিরুদ্ধে কিছু করতে গেলে উঠবে গরিবের পেটে লাথি উঠলো, সবই তো একই ব্যবস্থা।
এই যে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এখন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, মানুষজন যেতে পারছে। হাওড়া স্টেশনে মানুষ ঢুকতে পারতো, টিকিট কেটে ছুটে ঢুকতে পারতাম না, এত হকার বসেছিল। তো রেলের জায়গায় দখল করে যারা বসে আছে, কলকাতায় যারা একের পর এক বেআইনি স্ট্রাকচার তৈরি করেছে, ভাঙাই তো উচিত। আমরা উত্তরপ্রদেশে বুলডোজার বাবা দেখেছি, আসামে বুলডোজার মামা দেখেছি, পশ্চিমবঙ্গে বুলডোজার দাদা শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। আমাদের মেমারিতেও বুলডোজার চলবে। এই যে পিডব্লিউডির জায়গা দখল করে পার্টি অফিস হয়েছে, সরকারের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস হয়েছে, এগুলো ছেড়ে দেবো নাকি? পিডব্লিউডিকে বলা হয়েছে এক সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস দেখা হবে, নোটিশ দেওয়া হবে, তারপর মেমারিতে বুলডোজার চলবে, আপনারা দেখতে পাবেন। অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে বিজেপি যাই করছে তারই বিরোধিতা করছে। তিনি বলছেন যে এই যে বুলডোজার নীতি, এইভাবে বেশি দিন বিজেপি সরকারে থাকতে পারবে না, আমরা আবার ফিরবো। ওই যে 2রা বললাম, জুন ধর্মতলায় মমতা ধর্নায়ও বসছেন। বন্দ্যোপাধ্যায় এই জীবদ্দশায় আর ভোটেই জিততে পারবেন না, মুখ্যমন্ত্রী অত দূরের ব্যাপার। তাকে ওই মুসলিম প্রধান এরিয়া থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। জীবনে আর তিনি মুখ্যমন্ত্রী হবেন না। আর তার যেটা স্বপ্ন ছিল ভাইপোকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো, সেটাও আর এই জন্মে সফল হলো না। এবং এর পেছনে শুধুমাত্র বিজেপি বা অন্যান্য নয়, এর পেছনে সাধারণ মানুষের ভূমিকা সবচেয়ে বেশি। সাধারণ মানুষ এই তৃণমূলকে আর চায় না, অতএব তৃণমূলের ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। পিসি কিন্তু ভাইপোর জমানায় তৃণমূল আর এ রাজ্যে ক্ষমতায় ফিরবে না, আপনি নিশ্চিত থাকুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জোর করে হারানো হয়েছে, 220টা থেকে 230টা সিট ওনারা পেতেন। 8 থেকে 10 মাস পর পুরসভার ভোট, এখনো আমাদের দলের তরফ থেকে কোনো তৃণমূলীকে নেওয়া হবে না জানিয়ে দেওয়া হয়েছে। যদি একবার বলা হতো না তৃণমূলীদের নেওয়া হবে, তাহলে 90% তৃণমূল এখন বিজেপির ড্রেস পরে ঘুরে বেড়াতো, কেউ থাকবে না। আর পুরসভার পর তৃণমূলের যে ল্যাজটুকু পড়ে আছে না, সেটুকু বিলুপ্ত হয়ে যাবে। ইতিমধ্যে তো একাধিক কাউন্সিলর তারা পদত্যাগ করে দিয়েছেন, বা দলীয় কর্মীরা অনেকেই নেই শীর্ষ নেতৃত্বের সাথে, কোথাও গিয়ে আস্থা হারাচ্ছেন তারা শীর্ষ নেতৃত্বের তৃণমূল উপরে। হচ্ছে চোর এবং দুর্নীতিবাজদের পার্টি। তারা বুঝে গেছে যে আগামী কয়েক দশক এখন আর তৃণমূল ফিরে আসবে না, ফলে এই চোর এবং দুর্নীতিবাজরা এখন পার্টি বদলের চেষ্টা করছে। কারণ তারা বুঝে গেছে তৃণমূল থেকে আর কামাতে পারবে না। তৃণমূলে যারা আছে 100টার মধ্যে বললাম তো, 99টা লোক তৃণমূলটা করে কামাবার জন্য, শুধুমাত্র পয়সার জন্য লোকে তৃণমূল করে। তৃণমূল যেহেতু আগামী কয়েক দশক আর ফিরে আসবে না, ফলে সেই সব লোকগুলোকে কামানোর জন্য বিজেপিতে ঢুকতে হবে। ফলে পিসি ভাইপোর দলে এখন শুধু পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবে না। আর ভাইপোকে আর 2 দিন বাদে আপনি পাবেন না, সে এখন বিদেশে চলে যাবে যদি তাকে এখনই গ্রেফতার করা না হয়। হ্যাঁ, এই যে আপনি বললেন বিদেশে চলে যাবেন, কিন্তু ওনাকে তো কোর্ট বাধা দিয়ে রেখেছে, উনি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবেন না। কোর্টের পারমিশন তো আগেও পেয়েছে না, চোখ দেখানোর জন্য, এটা দেখানোর জন্য, ওটা দেখানোর জন্য। ভাইপোকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ঢোকানো উচিত, তাহলে যে কোনো দিন বিদেশ পালাবে। অন্যদিকে তৃণমূলের যে দলীয় কর্মীরা রয়েছে তাদের একাধিকের বাড়ি থেকে সরকারি ত্রাণ উদ্ধার হচ্ছে। সরকারি ত্রাণ তারা লুকিয়ে রেখে করছিল কি? চুরি আর দুর্নীতি তো তৃণমূলের কাজ। তিরপল চোর, চাল চোর, রেশন চোর, শিক্ষকের চাকরি চোর, পুরোটাই তো চোরেদের দল, পুরোটাই চোরেদের দল। আর এই চোরেদের দলের রাজা ছিল পিসি এবং ভাইপো। অ্যাকচুয়ালি কালীঘাট আর ক্যামাক স্ট্রিট থেকে দলটা অপারেট করতো। চুরি চামারি তো এরাই শিখেছে, চুরি দুর্নীতি। চোরেদের দল হেরে গেছে, ফুটে গেছে, আর দলটা কিছু থাকবে না। যারা চুরি করতো, যারা কামাই করতো, দলের জন্য কামিয়েছে, তারা এবার অন্য দলে শিফট করার চেষ্টা করবে এবং শাসক দল বিজেপিতে ঢোকার চেষ্টা করবে। সেই জন্যই বললাম এই চোরদের আটকাতেই হবে। আর বিশেষ করে চোরদের মাথা যারা ছিল, বিধায়ক, সাংসদ, বড় বড় নেতা, তাদেরকে একেবারেই ঢোকানো যাবে না, একেবারেই ঢোকানো যাবে না। একটা শেষ প্রশ্ন করব, সামনে এই নন্দীগ্রামে উপনির্বাচন, কিন্তু সেখানে প্রার্থী পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। 15 বছর শাসন করেছে রাজ্যে, তারপরে এই দিন দেখতে হচ্ছে তাদের। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই বিধানসভায়, না ঠিক জমছে না। আমি জীবনে প্রথমবার বিধায়ক হয়েছি, বিধানসভা নিয়ে এত কথা শুনেছি। শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই লড়াই আমরা সামনাসামনি দেখেছি। আমার খুব ইচ্ছে যে এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিরোধী নেত্রী হিসেবে দেখতে চাই। উনি দাঁড়ান না নন্দীগ্রামে, দেখি না জিততে পারে কিনা। নিজের এলাকায় তো হেরে গেছেন। নেতারা তো খুব বলছিল পাঠা বলি হবে, কিরকম অপমান করেছিল, উল্টে পাঠা বলি তো হলো না, পাঠি বলি হয়ে গেল। আবার তো সুযোগ আছে নন্দীগ্রামে দাঁড়ানোর। আমি চাইছি পিসি এবং ভাইপো নন্দীগ্রামে দাঁড়াক, যেহেতু একজন বিরোধী নেতাকে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বিধানসভা চাই। বড্ড ম্যারম্যারে লাগছে বিধানসভাটায়, আমরাই চিৎকার করছি আর কেউ নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে বিধানসভায় দেখতে চাই। দাঁড়াক নন্দীগ্রামে, জিতে আসার চেষ্টা করুক, দেখে জিততে পারে কিনা। নিজের হ্যাঁ, বাড়িতে যে হেরে গেছে, সে আবার নন্দীগ্রামে যাবে রিস্ক নেবে বলে তো আমার তো মনে হয় না। থ্যাংক ইউ। মেমারিবাসীকে নমস্কার। যেমন ভোটের আগে বিজেপি প্রার্থী মানবগ্রহ প্রতিশ্রুতি দিয়েছিল যে মেমারির যানজট দূর করার জন্য যতটা সম্ভব বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করব, সেই প্রতিশ্রুতি এবার রাখার পালা। এবং আমাদের রাজ্য সরকারের সমস্ত সিদ্ধান্তের কথা আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে রাজ্য সরকার গঠিত হয়েছে এখন 1 মাস হয়নি, কিন্তু তার কতগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন।
তেমনি মেমারির ক্ষেত্রেও সেই রকমের সিদ্ধান্ত নেওয়া কিন্তু চলছে। মেমারির বহু দিনের সমস্যা, অ্যাকচুয়ালি বহু দশকের সমস্যা হচ্ছে যানজট। দুটো রেলগেট মেমারি বিধানসভার মধ্যে প্রধানত, আরো অনেকগুলো আছে। এক নম্বর হচ্ছে মেমারিতে জিটির উপর রেলগেট, এবং 2 নম্বর হচ্ছে যে রসুলপুরের যে রেলগেট। এই দুটো জায়গায় মেমারি বিধানসভার মেমারির বাসিন্দাদের, রসুলপুরের বাসিন্দাদের দীর্ঘক্ষণ মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। গত কয়েক দশক ধরে প্রত্যেক প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। এই প্রথমবার মেমারি বিধানসভাতে মেমারির বাসিন্দারা বিজেপি প্রার্থী মানব গোকে ভোট দিয়ে ভালোবেসে জয়ী করে এখানকার বিধায়ক করার পর এই প্রথমবার কিন্তু কাজ শুরু হচ্ছে, এবং সেটা আজকেই হচ্ছে। আজকে রেলের তরফ থেকে একটা সার্ভে হবে মেমারি রেলগেট এবং রসুলপুরের রেলগেট নিয়ে। ইতিমধ্যেই এই চিঠি আমাদের বিডিও অফিসে এসে গেছে, এমএলএ এর কাছেও এসে গেছে। আজকে বিকেল 3টে এই সার্ভে হবে, এবং সেখানে শুধুমাত্র রেলের লোক নয়, বাকি সবাইকে রাখা হয়েছে। রেলের ইঞ্জিনিয়ার, পুরসভার লোক, বিডিও অফিসের লোক থাকবেন, পুলিশের লোক থাকবে, এবং যারা যারা সংশ্লিষ্ট আধিকারিক আছেন তারাই কিন্তু থাকবেন। এখানে সার্ভে হবে আজকে দুপুর 3টে থেকে সার্ভে হবে মেমারিতে জিটি রোড সংক্রান্ত রেলগেট নিয়ে, রসুলপুরে জিটি রোড সংক্রান্ত রেলগেট নিয়ে সার্ভে শুরু হচ্ছে। আমার প্রস্তাব ইতিমধ্যেই যেখানে যেখানে যাবার কথা সেখানে সেখানে চলে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও চলে গেছে, এবং আমি আশা করছি যে এতদিন যেটা শুধু ভোটের প্রতিশ্রুতি ছিল সেটা এবার বাস্তবায়িত হবে, সেটা আপনারা দেখতে পাবেন। কাজ শুরু হয়ে গেছে। আমি আপনাদের আগেই বলেছি, তৃণমূলের আমলে ভোটের আগে যে 465টা কাজ, কোনো কাজ না হয়ে বন্ধ করা ছিল, ভোটের সময় স্তব্ধ হয়ে গেছিল, সেই 465টা কাজকে একেবারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এরপরে এখানে আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের কাজ শুরু হয়েছে, আবাস যোজনা তার কাজ শুরু হয়েছে, এবং 125 দিনের জব কার্ডের কাজ শুরু হয়ে গেছে। ফলে মেমারিতে ইতিমধ্যে আমি বলেছিলাম যে আমার শপথ নেওয়ার 1 বছরের মধ্যে আমি আপনাদের রিপোর্ট কার্ড দেবো যে এমএলএ কি করলো না। এই 1 মাসে যে কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি তাতে আপনারা নিশ্চিত থাকুন 1 বছরের মধ্যে আপনাদের বিধায়ক এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবে। যেটা বলার জন্য এটা ভিডিও, আপনারা এই পাশে দেখতেই পাচ্ছেন চিঠি। আজকে ইন্সপেকশন হবে দুপুর 2 থেকে 3টের মধ্যে ইন্সপেকশন হবে রেলের, যেখানে সব ডিপার্টমেন্টের আধিকারিকরা থাকবেন, আমিও থাকবো। মেমারি এবং রসুলপুরের রেলগেট নিয়ে সার্ভে শুরু হয়ে গেল, এবং আশা করছি 1 বছরের মধ্যে এখানে কাজ শুরু হবে। মেমারির উন্নয়ন অবধারিত। আগামী 5 বছর এই মেমারি যে ঢেলে সাজবে, সেটা এই 1 মাসে যে সমস্ত কাজ তার মাধ্যমে আমি প্রমাণ রাখার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করি 5 বছরের মধ্যে এই মেমারিকে একটা আমূল পরিবর্তন দেখাতে পারবো। ভালো থাকবেন, নমস্কার। এদিকে ফোল্ড নেম করার মতো জায়গা নেই। এইখানে এই দেখুন, এইখানটাতে এই জায়গাটা আমরা বলছিলাম এই দিকটা যদি নামিয়ে দিয়ে যায়, বলছে এখানে রোটারি করতে 40 মিটার জায়গা সেটা আছে, এইখানেও ফোল্ড লেন করতে হবে। এটা 2 লেন করে তোলা যাবে না, এটা 4 লেন আছে, এটা 4 লেন, এটা করতে হবে। এটা রেলগেট, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানটা। এটা যাচ্ছে থানা ওই পথসাথীর ওখানে নাম, পথসাথীর কাছে গিয়ে নাম, এটা পথসাথীর সামনে। এখানে আমাদের ইয়েটা কোথায়, আমাদের ওই মালগুড়া এখানে তো ওটা তো ওই দিকে কৃষ্ণ বাজারের গেট, কৃষ্ণ বাজারের আমরা দুটো প্রপোজাল দিচ্ছি। এমনি আপনার এনওসি পেয়ে গেছেন, আপনার প্রপোজাল নিয়ে মাথা ঘামাচ্ছেন। নাটক করে নিতে হবে। এনওসি দেওয়ার আগে না হলে আপনারা যেমনি এনওসি পেয়ে গেছেন তারপর আমাদের কাছে পাঠাতে যাবেন। এটা তো পৌরসভা, বাড়ি আছে আপনাকে